আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা কমেন্টসে জানাবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আজকে আমরা খুব সুন্দর একটা টপিকের ক্লাস করব। আমরা জানি যে আমাদের অনেকের কিন্তু জ্যামিতিতে প্রচন্ড লেভেলের সমস্যা হয়। তো আজকে আমরা জ্যামিতিক সমস্যা কিভাবে সহজে সমাধান করা যায় এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব এবং পাশাপাশি আপনারা যারা ক্লাসে আছেন বা ক্লাস দেখবেন তারা একটু রেসপন্স করবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং লাইভটা একটু শেয়ার করে দেন। বৃত্ত থেকে জীবনে মানে আজকের এই ক্লাসটা করার পর ইনশাআল্লাহ এই বৃত্ত নিয়ে আপনাদের আর কখনো ঝামেলা সৃষ্টি হবে না, এটুকু অন্তত আপনাদের কাছে আমি বলতে পারি। এবং আমরা আজকে অনেকগুলো ম্যাথ শিখবো যেই ম্যাথের মাধ্যমে আমরা টোটালি একদম সুন্দর করে ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, একটু লাইভটা শেয়ার করে শেয়ার ডান লিখে দিবেন, তারপরে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। আর 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা সবাই হয়তোবা খবর পেয়ে গেছেন যে আমাদের পিএসসি আমরা সবাই জানি, তাই না, সরকারি কর্ম কমিশন, তার যে চেয়ারম্যান সাহেব, সেই চেয়ারম্যান হচ্ছে কি করছে বলেন তো? পদত্যাগ করছে, তাই না? তো সে পদত্যাগ করছে, আরো 11 জন সহকারে পদত্যাগ করছে। তো বিষয়টা হচ্ছে এটা ভালো হয়েছে। সত্যিকার অর্থে কেন ভালো হয়েছে? কারণ এনার সময়ে এসে যে পরিমাণে চাকরি বাকরিতে বা যে পরিমাণে প্রশ্ন ফাঁস হয়েছে এটা কিন্তু বিগততে এত পরিমাণে হয়নি। তো যার জন্য এটা ভালো হয়েছে। এজন্য আসলে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এনার হয়তোবা আরো একটু আগে পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু করে নাই। যাই হোক, তাহলে চলেন আমরা সরাসরি আমাদের বকবক না করে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাব। আচ্ছা প্রিয় ভাই বোন, যে কোনো জিনিস শিখতে গেলে আগে আপনার বেসিক জিনিসটা বুঝতে হবে। যেহেতু এটা একদম একটা বেসিক ক্লাস, সর্বোচ্চ 1 ঘন্টা মতো সময় লাগবে। একটু সাথে থাকলে ভালো কিছু শিখতে পারবেন। দেখেন, এই বৃত্তটা আসলে কি জিনিস আমরা জানি যে এটা হচ্ছে একটা গোল আকারের, এটাকে একটা বলি আমরা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। মানে কি ভাই, এক কথায় একটা বিন্দুকে কেন্দ্র করে, খেয়াল করেন, একটা বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে যে বিন্দু চলার যে পথ, সমদূরত্বে কিন্তু সমান দূরত্ব বজায় রেখে, খেয়াল করলে বুঝবেন এখান থেকে যে দূরত্বটা আছে এখানেও সেম দূরত্বটা, এখানেও সেম দূরত্ব, এখানেও সেম দূরত্ব, এখানেও সেম দূরত্ব, প্রতিটা জায়গায় দেখবেন সমান দূরত্ব আছে। একটা বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তী যে বিন্দু চলার যে পথটা, এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্ত। এটাকে আমরা কি বলবো? বৃত্ত বলবো। আর মজার বিষয়টা হচ্ছে যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই কাজটা করা হয়েছে সেটাকে বলা হয় হলো কেন্দ্র। সেটাকে কি বলা হয়? কেন্দ্র। একটা বৃত্তের কিন্তু 6টা অংশ থাকতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ভাই কেন্দ্র। তাহলে কেন্দ্রকে আমরা চিনতে পারছি, মানে যাকে কেন্দ্র করে চারিপাশ দিয়ে যে বিন্দু চলে এটাই হচ্ছে আমাদের কেন্দ্র। এখন আসেন, এই কেন্দ্রের পরে আমাদের যেটা জানতে হবে, এই যে যে বিন্দু চলার যে সঞ্চার পথ, মানে চারিপাশ দিয়ে যে পথটা, এই পথটাকে বলা হয় পরিধি। এই পথটাকে বলা হয় কি? পরিধি বলা হয়। আর কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো দূরত্ব, কেন্দ্র হচ্ছে এইটা, কেন্দ্র থেকে পরিধি তো এই টোটালটা। এখন আপনি মনে করতেছেন এইভাবে একটা দাগ দিলেন, এটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বকে আর দ্বারা প্রকাশ করা হয়, মানে যেটাকে আমরা রেডিয়াস বলি, যেটাকে আমরা রেডিয়াস বলি, মানে ব্যাসার্ধ, যেটা হচ্ছে ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধের দ্বিগুণকে আমরা বলি হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ মানে কত? 2r। আপনি বলবেন 2r। ব্যাসার্ধের দ্বিগুণকে আমরা বলবো কি? ব্যাস। তার মানে কি দেখেন তো, এইটুকু ছিল আপনার ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত আবার আপনি দাগ টেনে দিলেন, এটা আর এটা আর, তাহলে এখান থেকে এইটুকু যে দূরত্বটা টোটাল, এটাকে আমরা বলি হচ্ছে ব্যাস। তাহলে এটার নামটা আমরা কি দিতে পারি? এটার নাম আমরা দিতে পারি যেটা হচ্ছে 2r, যেটা হচ্ছে 2r। দেখেন সবাই বুঝতেছেন কিনা? না বুঝলে অবশ্যই বলবেন যে ভাই আমি এই জায়গাতে বুঝতে পারিনি, আমি আবার আলোচনা করব, সমস্যা নেই, ঠিক আছে?
আচ্ছা, এরপরে দেখেন, এটার পরে আমাদের যেটা জানতে হবে ভাই, জ্যাটা কি জিনিস। জ্যা হচ্ছে পরিধির উপরে আপনি যে কোনো দুটো বিন্দু নেবেন, যে কোনো দুটো বিন্দু। ধরেন আপনি এখানে একটা বিন্দু নিয়েছেন, এই একটা বিন্দু নিয়েছেন, এই যে পরিধির উপরে যে দুটো বিন্দু নিয়েছেন, এই বিন্দু দ্বয়ের মধ্যবর্তী যে দূরত্বটা, অর্থাৎ এখান থেকে এইটুকু, ধরেন এটা সি, এটা ধরেন ডি, এই সিডি কে আমরা বলবো হচ্ছে জ্যা, সিডি কে আমরা বলবো হচ্ছে জ্যা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ব্যাস কি জ্যা না? অবশ্যই ব্যাস কিন্তু একটা জ্যা। কেন জানেন? কারণ দেখেন এখানেও একটা বিন্দু আছে, এখানেও একটা বিন্দু আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দুইটা পরিধির উপরে আছে না, মানে দুইটা বিন্দুই কিন্তু পরিধির উপরে, সুতরাং এখান থেকে এইটুকু যে দূরত্বটা, এটাকেও কিন্তু আমরা বলবো হচ্ছে জ্যা। মনে রাখবেন, একটা বৃত্তের ব্যাসই কিন্তু বৃহত্তম জ্যা, কারণ একদম মাঝ বরাবর সেটা যায়, কেন্দ্রগামী হয়। তাহলে কেন্দ্রগামী কোনটা হয়? ব্যাস হয়। এটা আমরা মনে রাখার চেষ্টা করব। এটা আমরা কি করব বলেন তো? মনে রাখার চেষ্টা করব। আমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? আর চাপটা কি? চাপ হচ্ছে ভাই বৃত্তের পরিধির যে কোনো অংশ, আপনি এখান থেকে এটুকু নিলেন, এই যে পরিধির যে কোনো অংশ, এটাকে আপনি বলবেন হচ্ছে চাপ। তার মানে পরিধির উপরে যে কোনো দুটি অংশ যখন আপনি নিবেন, ওই যে দুটো বিন্দু নিলেন ওদের যে মধ্যবর্তী যে অংশটা, সেটাকে আমরা বলি হচ্ছে চাপ। তাহলে এই ছিল আমাদের বেসিক কথা। ভাই আমরা বেসিক কথা কি সবাই বুঝতে পেরেছি? বেসিক কথা যদি আপনারা বুঝে থাকেন, একটু আমাকে বলবেন যে ভাই বেসিক ডান, অর্থাৎ বিডি লিখে দিব। এইটুকু পর্যন্ত বুঝতে পারলে একটু লিখবেন বিডি। বা কারোর কোনো একটা বিষয় নিয়ে যদি প্রশ্ন থেকে যায়, আমাকে অবশ্যই বলবেন যে ভাই আমি এই জায়গাতে এখনো বুঝতে পারিনি। শোনেন, এখনই সুযোগ, এখনই সুযোগ, একটু মন দিয়ে পড়াশোনা করে চাকরি বাকরি এখন পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ হয়েছে। আগের মতো বলতে পারবেন না প্রশ্ন ফাঁস, আগের মতো বলতে পারবেন না যে হচ্ছে আপনার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অজুহাত আমরা দিতাম, কোটা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো কিন্তু এখন আর আমাদের করার কি নাই বলেন তো? সুযোগ নাই। ওকে, আচ্ছা, তাহলে আশা করছি এটা আমরা বুঝতে পারছি। এখন দেখেন ভাই, এই পর্যন্ত কিন্তু আমরা বুঝলাম। আচ্ছা, এবার আপনাকে বুঝতে হবে যে একই সরল রেখায় অবস্থিত নয়। খেয়াল করেন, আমরা কি বলছি? একই সরল রেখায়, একই সরল রেখায় অবস্থিত না, একই সরল রেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু দিয়ে, এমন তিনটি বিন্দু দিয়ে, এমন তিনটি বিন্দু দিয়ে একটু লিখতে হবে। এমন তিনটি বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়, একটি মাত্র বৃত্ত আঁকা যায়, একটি মাত্র বৃত্ত আঁকা যায়। এটা খুব দারুণ একটা অনুসিদ্ধান্ত। হ্যাঁ, দারুণ একটা অনুসিদ্ধান্ত। কি বলছে বুঝছেন? একই সরল রেখায় অবস্থিত হবে না তিনটা বিন্দু। তার মানে ধরেন এটা তো আমরা জানি সরলরেখা। এখন এই সরলরেখাতে ধরেন এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে। একই সরলরেখার তিনটা বিন্দুর কথা বলে নাই, তার মানে আরেকটা বিন্দু ধরেন এখানে আছে। তাহলে এইটা দিয়ে আপনার বলছে যে একটা বৃত্ত আঁকা সম্ভব, এটা দিয়ে একটা বৃত্ত আঁকা সম্ভব। তাহলে একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু দিয়ে একটা মাত্র বৃত্ত আঁকা যায়। কিন্তু আপনাকে যদি বলা হয় একই সরলরেখা অবস্থিত তিনটা বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে, একটু বলতে পারবেন? 9টা ধরেন এখন আর নাই, 9 না দিয়ে বলেছে যে একই সরলরেখায় অবস্থিত এমন তিনটি বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যাবে। কেউ বলতে পারবেন কয়টা বৃত্ত আঁকা যাবে? এটা একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে কয়টা বৃত্ত আঁকা সম্ভব। আবার একটু বলেন কোনটা বলবো, এটা উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, কোনটা বলবো এটা অবশ্যই উল্লেখ করে দিবেন। আচ্ছা, একজন লিখেছেন অসংখ্য, রাসেল খান লিখেছেন অসংখ্য, হাসিমধু লিখেছেন অসংখ্য। আচ্ছা, এই যে অসংখ্য লিখলেন ভাই, অসংখ্য জীবনে সম্ভব এটা বলেন তো? আপনি যখন একটা সরলরেখা নিলেন, এই সরলরেখায় এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তিনটা বিন্দু ধরেন এরকম আছে, আপনি এটা দিয়ে কোনো বৃত্ত আঁকতে পারবেন? এটা দিয়ে কখনো বৃত্ত আঁকা যাবে? কোশ্চেনে বলছে যে একই সরলরেখা অবস্থিত তিনটি বিন্দু অবস্থিত, ওই তিনটি বিন্দু দিয়ে আপনি কয়টা বৃত্ত আঁকতে পারবেন? ওই তিনটি বিন্দু দিয়ে আপনি একটাও বৃত্ত আঁকতে পারবেন না। কারণ আপনি ধরেন ভাই এইটা দিয়ে এইটা নিলেন, তাই এইটা কি দোষ করলো আপনার? ওই বিন্দুর উপরে কি আপনি কোনো সেট করতে পারছেন? ওই বিন্দুকে কি আপনি স্পর্শ করতে পেরেছেন? পারেননি। সুতরাং আপনার কিন্তু এটা হচ্ছে না। আপনি যদি মনে করেন এইভাবে দিব, তাও তো একটা অফ থেকে যাচ্ছে, একটা অমিট থেকে যাচ্ছে, সুতরাং একটাও যাবে না। আমরা কি এই বেসিকটুকু ক্লিয়ার ভাইয়া? এই বেসিকটুকু ক্লিয়ার? তাহলে একই সরলরেখায় অবস্থিত যখন তিনটা বিন্দু থাকবে, ওইটা দিয়ে আমাদের কোনো বৃত্ত আমরা আঁকতে পারবো না। আর একই সরলরেখায় অবস্থিত নয় যদি তিনটা বিন্দু থাকে, মানে দুইটা ধরেন অবস্থিত, একটা না, যদি এরকম হয় তাহলে আপনি একটা মাত্র বৃত্ত আঁকতে পারবেন। খুব সুন্দর জিনিস কিন্তু। আমরা কি এটা বুঝতে পেরেছি ভাইয়া? এই কথাটুকু ক্লিয়ার হলে একটু লিখে দিবেন ক্লিয়ার।
এই কথাটুকু বুঝতে পারলে একটু লিখে দিবেন ক্লিয়ার। মাঝে মাঝে প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসবে, তখন কিন্তু অ্যান্সার করতে পারবেন না, প্রিয় ভাই বোন, তখন কিন্তু অ্যান্সার করা কি হয়ে যাবে বলেন তো, কষ্ট হয়ে যাবে। আচ্ছা একটু বলেন আমরা ক্লিয়ার না? এই যে মাশাআল্লাহ আপনারা ক্লিয়ার লিখেছেন। এবার আপনারা যেটা বলেছেন সেটার অ্যান্সারটা যদি আমরা একটু করার চেষ্টা করি। এখন ধরেন আপনাকে বলছে যে দুইটি নির্দিষ্ট বিন্দু, এখন আপনাকে বলছে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে, কয়টি বৃত্ত আঁকা যাবে। এইবার আপনি ভাই আপনার অ্যান্সারটা এইবার ঠিক আছে, এইবার আপনার অ্যান্সারটা ঠিক আছে, কথা বুঝছেন? এইবার আপনার অ্যান্সারটা ঠিক আছে ভাই। তার মানে আপনি ধরেন এখানে একটা বিন্দু নিলেন, এই একটা বিন্দু নিলেন, তাহলে এই ধরেন আপনার একটা বৃত্ত হইলো, আবার ধরেন এরকম আপনি দিচ্ছেন বৃত্ত হবে, ঠিক আছে? এইভাবে আপনার বৃত্ত, অসংখ্য বৃত্ত কিন্তু আঁকা সম্ভব, কথা বুঝতে পারছেন? এইভাবে ধরেন আপনি বিন্দু দিয়ে এইভাবে আঁকলেন, আবার ধরেন আপনি এইভাবে নিয়ে এইভাবে টানতেছেন, আবার ধরেন আপনি এই বিন্দু নিয়ে এইভাবে আঁকতেছেন, আবার ধরেন এটা দিয়ে, মানে অসংখ্য বৃত্ত আপনি আঁকতে পারবেন ওই দুইটা কি দিয়ে বলেন তো, ওই দুইটা বিন্দু দিয়ে। তাহলে আমরা এখান থেকে যেটা ক্লিয়ার হলাম, মানে একদম মূল কথাটা হচ্ছে এটা, সার কথাটা হচ্ছে এটা, একই সরলরেখায় অবস্থিত যদি তিনটা বিন্দু থাকে একটা বৃত্ত আঁকতে পারবো না। একই সরলরেখায় যদি আমাদের তিনটা বিন্দু না থাকে তাইলে আমাদের একটা মাত্র বৃত্ত আঁকতে পারবো, আর দুটি যদি নির্দিষ্ট বিন্দু থাকে তাহলে অসংখ্য বৃত্ত আমরা আঁকতে পারবো। এই তিনটা বিষয় ক্লিয়ার হওয়া মানে আপনি বেসিক জিনিসটা বুঝে ফেললেন। এই পর্যন্ত বুঝতে পারলে একটু লিখে দিবেন ভাইয়া 3D লিখে দিব, মানে এই তিনটা বিষয় আমরা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি। খুব সুন্দর করে আজকের ক্লাসটা করেন ভাই। জীবনে প্রচুর বৃত্তের ক্লাস করেছেন, আজকে না হয় আমার ক্লাসটা করলেন। একবারই মানে টার্গেট করেন আজকে বৃত্ত এমন ভাবে ভাইয়ের কাছ থেকে শিখবো যাতে জীবনে বৃত্তের ক্লাস আমাদের কোথাও না করা লাগে, না করে এবার নিজের মতো করে প্রিপারেশন নেবেন। ওকে, পড়াশোনা টেকনিকে পড়াশোনা করতে হয়, তার মানে আপনি একই জিনিস বারবার না করে আপনি ওইটা একবার ভালো করে দেখে নেবেন, নিজের মতো বাসায় প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। আচ্ছা তাহলে এইবার আমরা সরাসরি ভাই আমাদের ম্যাথে চলে যাব। দেখেন আমাদের প্রথম যে প্রশ্নটা বলেছে, খুব মনোযোগ দিয়ে দেখেন তো ভাই, বলেছে একটা বৃত্ত দিয়ে, একটা বিন্দু দিয়ে, হ্যাঁ বৃত্ত দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা গেলে, একটা বিন্দু দিয়ে, এটা একটা বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা গেলে দুইটি বিন্দু দিয়ে, হ্যাঁ দুইটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে বলেন? দুইটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে এটা আপনারা বলবেন। একটা বিন্দু দিয়েও কিন্তু অসংখ্য বৃত্ত আঁকা যায়, যদি সেটা যে থাকে তাহলে দুইটি বিন্দু দিয়ে আপনি কয়টা বৃত্ত আঁকতে পারবেন? প্রশ্ন হচ্ছে এটা 1 নম্বর। আমরা অনেকগুলো প্রশ্ন করব, অনেকগুলো প্রশ্ন আজকে শিখে নিব, এবং যার মাধ্যমে আজকে ক্লাসটা হয়তো বা 1.5 ঘন্টাও হতে পারে, 2 ঘন্টাও হতে পারে, কিন্তু আজকে আমরা পরিপূর্ণভাবে শেষ করব। অলরেডি আমি দেখতে পাচ্ছি আপনারা বলতেছেন অসংখ্য, ভেরি গুড ভাই। তার মানে এটার অ্যান্সারটা কত বলেন তো? এটার অ্যান্সারটা হচ্ছে অসংখ্য। তাইলে একটা বিন্দু দিয়েও কিন্তু অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব, কথা বুঝতে পারছেন? আচ্ছা আশা করছি আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। তাহলে এটার অ্যান্সারটা আমরা যদি একটু দেখে নিই, দেখেন 1 নম্বরের অ্যান্সারটা আসবে আমাদের কোনটা বলেন তো ভাই? 1 নম্বরের অ্যান্সারটা আসবে আমাদের ক নম্বর, অর্থাৎ অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব, অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব। 2 নম্বর প্রশ্নটার অ্যান্সারটাও আপনারা এখন করবেন ভাই। আপনাকে বলছে দেখেন 2 নম্বরের সেম কোশ্চেন ভাই, দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে? আমরা বলতে পারবো অসংখ্য বৃত্ত আঁকা যাবে। এটা না করি, এটা আমরা কিছুক্ষণ আগে তো করলাম, তাই না? এটা আমরা কিছুক্ষণ আগেই কিন্তু করেছি, সো এটা নিয়ে আমাদের কোনো কথাবার্তা নাই। এটাও আমাদের অসংখ্য অ্যান্সার হবে, এটাও আমাদের অসংখ্য অ্যান্সার হবে। আচ্ছা 3 নম্বর কোশ্চেনটা দেখেন, আমাদের 3 নম্বর পরবর্তী কোশ্চেনটা আমাদেরকে কি বলছে আমরা এটা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা এই অংশটা বুঝতে গেলে আপনাকে একটু চিত্র বুঝতে হবে। এই অংশটা থেকে আমাদের বিশেষ করে যারা সমাজ সেবায় পরীক্ষা দিবেন না, অনেকে আছে না ইউনিয়ন সমাজকর্মীতে পরীক্ষা দিবেন, অনেকে খাদ্যে পরীক্ষা দিবেন, অনেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, এই জায়গাগুলো থেকে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ভাই। কি বলছে দেখেন, একটি বৃত্তের এখানে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ আগে বুঝতে হবে। দেখেন ভাই এটা হচ্ছে আপনার একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। এখান থেকে ধরেন আমি ধরে নিচ্ছি এরকম আমাদের একটা ভিতরে কিছু আছে, এটা ধরেন আমাদের এ নাম দিলাম, এটা ধরেন বি নাম দিয়েছে, এটা ধরেন সি নাম দিয়েছি, মাঝখানে ধরেন ও। খেয়াল করেন ভাই এখানে বি এ সি কোণ, এই যে এই একটা কোণ এখানে উৎপন্ন হয়েছে যেটার নাম হচ্ছে বি এ সি কোণ। আরেকটা দেখেন এই একটা কোণ উৎপন্ন হয়েছে যেটার নাম হচ্ছে বি ও সি কোণ। আচ্ছা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ, আর পরিধির সাথে যে কোণটা উৎপন্ন হবে সেটার নাম হচ্ছে দুইটা, তার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ অথবা পরিধিস্থ কোণ। তার মানে বিএসসি কোণের নাম হচ্ছে এখানে বৃত্তস্থ, বৃত্তস্থ অথবা পরিধিস্থ, যেটা আপনার একটা থাকতেই পারে পরিধিস্থ। আর বিওসি কোণের নামটা হচ্ছে কেন্দ্রস্থ, বিওসি কোণের নাম হচ্ছে কেন্দ্রস্থ।
প্রিয় ভাই বোন খুব মনোযোগের সাথে খেয়াল করেন। এখন আপনাদেরকে আমি যদি একটু প্রশ্ন করি, আপনাদের চোখটা পরিষ্কার আছে কিনা দেখার জন্য, আচ্ছা বলেন তো এই কোনটা কি আপনার চোখে বড় লাগতেছে নাকি এই কোনটা বড় লাগতেছে? বলেন তো কোন কোনটা এখানে বড় লাগতেছে? আমি উত্তর চাচ্ছি না, আমি আগে বেসিক জিনিসটা আপনারা ক্লিয়ার হন, তারপরে ম্যাথ এমনি করা যায় ভাই। আগে আমরা বেসিক পারি না বলে আমাদের যত সমস্যা। একটু বলেন তো এখানে কি এই কোনটা বড় লাগতেছে নাকি এই কোনটা বড় লাগতেছে? এই দ্বিগুণ হাফ এটা আমরা পরে বুঝতেছি, আগে আমাদের কোন কোনটা বড় লাগতেছে এটা আমাদের আগে জানতে হবে। বি ও সি কোণ, ভেরি গুড, বি ও সি কোণ আমাদের বড় লাগতেছে। কেন্দ্র, তার মানে কেন্দ্রস্থ কোণ বড়। ভাই কোন ম্যাথে যদি আপনার কেন্দ্রস্থ কোণ বের করতে বলে আপনি সরাসরি 2 দিয়ে গুণ করবেন, মানে 2 ইনটু বৃত্তস্থ কোণ, 2 ইনটু বৃত্তস্থ কোণ। আর যখন আপনি বৃত্তস্থ করতে চাবেন তখন অর্ধেক হয়ে যাবে, তার মানে হাফ ইনটু কেন্দ্রস্থ, হাফ ইনটু কেন্দ্রস্থ। এই কথাটুকু মনে রাখলে তার মানে এক কথায় কোন ম্যাথে কেন্দ্রস্থ কোণ বের করতে বলে 2 দিয়ে গুণ করব, আর বৃত্তস্থ ছোট মান বের করতে দিলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কি বলছিল, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ? দেখেন কেন্দ্রস্থ কোণ সমান 2 ইনটু বৃত্তস্থ, তার মানে দ্বিগুণ। অ্যানসারটা হচ্ছে গ নম্বর। আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমার প্রিয় ভাই বোনেরা একদম মন থেকে বলেন তো আমরা সবাই বুঝতে পারছি কিনা বিষয়টা? আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? সুতরাং এটার অ্যানসারটা হচ্ছে দ্বিগুণ হবে। এটার অ্যানসারটা কত হবে বলেন তো? এটার অ্যানসারটা আসবে হচ্ছে ভাইয়া দ্বিগুণ, এটার অ্যানসারটা আসবে দ্বিগুণ, ঠিক আছে? এটার অ্যানসারটা আসবে কত? দ্বিগুণ হচ্ছে এটার অ্যানসার আসবে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। এবার আপনারা অ্যানসার করবেন ভাই, একদম ঝটপট করে সকলে মিলে আমরা অ্যানসার করার চেষ্টা করব। সবাই সবাই একটু অ্যানসার করার চেষ্টা করেন। আজকে টার্গেট করেন যে ভাই বৃত্তের ক্লাস আজকে এমন ভাবে শিখবো এ টু জেড, বৃত্ত থেকে যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসলে আপনি অ্যানসার করতে পারবেন। আমাদেরকে কি বলছে, একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের মান এখন দেওয়া আছে 40। ভাই আপনাকে কেন্দ্রস্থ কোণ বের করতে দিয়েছে, আপনি কি করবেন? কেন্দ্রস্থ কোণ বের করতে দিয়েছে, আপনি কত দিবেন? অলরেডি আমি দেখতে পাচ্ছি বাঁধন ভাই লিখেছেন 80, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আফিয়া মুর্শিদা লিখেছেন 80, আচ্ছা ধন্যবাদ। এমএসটি মনীষা সুলতানা লিখেছেন 80। ভাই 80 আমরা কিভাবে পাইলাম? কেন্দ্রস্থ বলা মানেই আপনি 2 দিয়ে গুণ করবেন, বৃত্তস্থ বলা মানেই আপনি 2 দিয়ে ভাগ করবেন। কেন করবেন একটু আগে সেটা আলোচনা করেছি ইতিমধ্যে। তাহলে এখানে কেন্দ্রস্থ বের করতে বলেছে মানে আমরা 2 দিয়ে গুণ করব, 2 গুণ 40 ডিগ্রি, মানে অ্যানসারটা আসবে 80 ডিগ্রি। সুতরাং আমাদের অ্যানসারটা হচ্ছে এখানে কত ডিগ্রি? 80 ডিগ্রি। দেখেন 4 নম্বর গণিতের অ্যানসারটা হচ্ছে ভাই কত? 80 ডিগ্রি হচ্ছে আমাদের গণিতের অ্যানসার আসবে, অর্থাৎ ক নম্বরটা হচ্ছে আমাদের গণিতের অ্যানসার। এরপরে আমরা চলে যাব ভাইয়া 5 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। 5 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখেন, করে ফেলেন সবাই, লেট করা যাবে না ভাই। লেট করলে কি হয় বলেন তো? লেট করলে দেরি হয়ে যাবে, তাই না? একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের মান আছে 100 ডিগ্রি হলে পরিধিস্থ কোণের মান কত? সবাই একটু ঝটপট করে আমাকে অ্যানসার করে দেওয়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আপনারা ক্লাসে 100+ ভাই বোনেরা আছেন, কিন্তু ক্লাস শেয়ার দিয়েছেন 32 জন। এই 32 জনের জন্য একদম মন থেকে একটা দোয়া থাকলো যে 2025 সালের মধ্যে যেন আপনাদের এই যে যারা বিশেষ করে ক্লাস শেয়ার করেছেন, মানে কি যে এদের আসলে সমস্যা আছে, যারা ক্লাস শেয়ার করে এদের মানে হচ্ছে যে এদের এই টপিকটাতে মহা সমস্যা। তো সুতরাং যারা ক্লাসটা শেয়ার করেছেন তাদের 2025 মধ্যে যেন একটা ভালো সুখবর আমরা পাই, এই আশাটা আমরা সবার মধ্যে থেকে রাখতে পারি। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা কত হবে? আমরা দেখতে পাচ্ছি ভাই এটা আপনার কেন্দ্রস্থ কোণের মান আছে 100 ডিগ্রি, তাহলে পরিধিস্থ মানে কি? বৃত্তস্থ বের করতে দিয়েছে, মানে হাফ দিয়ে আপনি কি করবেন? ভাগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন। তাহলে 100 ভাগ 2 মানে আমাদের অ্যানসারটা আসবে 50 ডিগ্রি। এখান থেকে অ্যানসারটা আসবে 50 ডিগ্রি। আশা করছি আমরা এটাও সবাই বুঝতে পারলাম। 5 নম্বরটা আশা করছি কোনো সমস্যা থাকার কথা না ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে আমরা চলে আসবো ভাই পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আমাদের আছে হচ্ছে দেখেন 6 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে দেখেন 6। আচ্ছা এবার আমরা একটা অন্য রকম প্রশ্নে চলে এসেছি। বলছে বৃত্তের কেন্দ্র ছেদকারী, বৃত্তের কেন্দ্র ছেদকারী যাকে কি বলে? এটা হচ্ছে আমাদের বৃত্ত, কেন্দ্র হচ্ছে এই, কেন্দ্র ছেদকারী জ্যা, তার মানে ধরেন এই একটা বৃত্তের মানে পরিধির উপরে একটা বিন্দু, এই একটা বিন্দু, এইটাকে যোগ করে দেওয়া হলো। ধরেন এটা এ, এটা বি। প্রশ্নে আপনার কাছে চেয়েছে এ বিটা আসলে এখানে কি? প্রশ্নে বলেছে এখানে এ বিটা কি হবে? সবাই একটু বলে দেওয়ার চেষ্টা করেন তো ভাই এটা কি হবে? এটা কিন্তু একটা বিসিএস এর প্রশ্ন ছিল ভাই, এটা হচ্ছে 30তম বিসিএস এর প্রশ্ন ছিল। কথা বুঝতে পারছেন? 30তম বিসিএস এর কোশ্চেন ছিল। আমরা বিসিএস এর প্রশ্ন সলভ করব, রিসেন্ট যে বিসিএস গুলো হয়েছে সেখানেও আমরা সলভ করার চেষ্টা করব, বৃত্ত থেকে যে প্রশ্নগুলো হয়েছে আসলে। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনারা বলতেছেন খ নম্বর অর্থাৎ ব্যাস বলতেছেন ম্যাক্সিমাম, আমরা দেখতে পাচ্ছি ব্যাস ব্যাস ব্যাস, সকলে অনেকেই দেখতে পাচ্ছি আমরা ব্যাস লিখতেছি, অনেকে আমরা দেখতে পাচ্ছি ভাই আপনারা ব্যাস লিখতেছেন। আচ্ছা ভেরি গুড, অ্যানসারটা অবশ্যই আমাদের ব্যাস হবে ভাই। তাহলে এখান থেকে এইটুকুর নাম হচ্ছে ভাই আর মানে ব্যাসার্ধ, এখান থেকে এইটুকুর মান হচ্ছে আর মানে ব্যাসার্ধ, তাহলে এখান থেকে আর আর যোগ করলে ভাই 2r, যেটার মান হচ্ছে অবশ্যই আমাদের ব্যাস হবে। সুতরাং আমাদের 6 নম্বরের অ্যানসারটা হচ্ছে কি হবে বলেন তো? 6 নম্বরের অ্যানসারটা হচ্ছে ব্যাস, অর্থাৎ বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে আমরা বলবো হচ্ছে ব্যাস।
এরপরে আমরা পরবর্তী গণিতে চলে যাব। পরবর্তী গণিতটা আমাদের কি বলছে দেখেন, পরবর্তী গণিতটা আমাদের বলছে ভাই 7 নম্বর। 7 নম্বর গণিতের অ্যান্সারটা আপনারা একটু করার চেষ্টা করেন তো দেখি কি বলছে দেখেন। বৃত্তের দুইটি জ্যা যদি পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে ফেলে বা সমদ্বিখণ্ডিত করে, তাইলে তাদের ছেদ বিন্দুর অবস্থানটা আসলে কোথায় হবে? বৃত্তের ব্যাসে, পরিধিতে, জ্যাতে, কেন্দ্রে। আপনাদের এটা কোনটা মনে হয়? আপনারা একটু করার চেষ্টা করেন তো দেখি, আপনারা একটু করার চেষ্টা করেন তো প্রিয় ভাই বোন। আপনারা এটা একটু করার চেষ্টা করবেন, এটা কি হবে? একদম সিম্পল লেভেলের একটা কোশ্চেন এটা। আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি আপনারা বলতেছেন কেন্দ্রে কেন্দ্রে কেন্দ্রে, সবাই দেখতে পাচ্ছি আপনারা কেন্দ্রে লিখতেছেন। ভাই কেন্দ্রে কিভাবে পাইলাম? আমাদের ধরেন এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের ধরেন এখান থেকে এইটুকু একটা জ্যা হইছে, এখান থেকে ধরেন এইভাবে দেখেন আমরা সমান ভাগে ভাগ করে ফেললাম, এটা সমান হয়ে গেল, এটা সমান হয়ে গেল, তাহলে এটা কোথায় মিলিত হলো ভাই? এটা কেন্দ্রে মিলিত হয়েছে। সুতরাং এটার অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। এটার অ্যান্সারটা কি হবে বলেন তো? এটার অ্যান্সারটা হবে ঘ নম্বরটা, অর্থাৎ 7 নম্বর গণিতের অ্যান্সারটা হচ্ছে কেন্দ্রে। 7 নম্বর গণিতের অ্যান্সারটা হচ্ছে কেন্দ্রে। হাবিবুর রহমান ভাই 7 এর ঘ লিখেছেন, ধন্যবাদ ভাই আমার। আচ্ছা, তাহলে 7 এর অ্যান্সারটা হচ্ছে কোনটা? ঘ নম্বর, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে অবস্থিত। এরপরে আসেন ভাই, খুব সুন্দর আরেকটা প্রশ্নে চলে এসেছি। আচ্ছা, এখান থেকে আপনাদের একটু কথা বলি, আগে শোনেন সবাই। ভাই আমাদের যখন বহিঃস্পর্শের কথা বলবে, বহিঃস্পর্শ, যখন আপনাকে বহিঃস্পর্শের কথা বলবে তখন মনে রাখবেন যোগ হয়। যখন আমাদের অন্তঃস্পর্শ বলবে, অন্তঃস্পর্শ বলবে তখন মনে রাখবেন মাইনাস হয়। এই দুটো কথা একটু মনে রাখবেন। এবং এটা কিসের প্লাস মাইনাস হয়? এটা হচ্ছে ব্যাসার্ধের প্লাস মাইনাস হয়, কোনো ব্যাসের না কিন্তু ভাই, এটা হচ্ছে ব্যাসার্ধের প্লাস মাইনাস হয় সব সময়। এটা হচ্ছে ব্যাসার্ধের প্লাস মাইনাস হবে। কিসের? ব্যাসার্ধের প্লাস মাইনাস। এখন কথা হচ্ছে আপনি এটা কিভাবে করবেন? বলছে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এদের একটির ব্যাস আছে। ভাই বলেন তো, একটার ব্যাস যদি 6 হয় তাহলে ব্যাসার্ধ কত? একটু বলেন। একটার ব্যাস যদি 6 হয়, ব্যাস যদি 6 হয় তাহলে আপনারা আমাকে একটু বলেন তো ব্যাসার্ধ কত? আমি একটু বেসিক ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, কারণ অনেক ভাই বোনেরা আছেন যারা কিছুদিন আগে আপনারা হচ্ছে অনার্স কমপ্লিট করেছেন, যারা চাকরির প্রস্তুতি একদম নতুন, তাদের জন্য আমি একদম জিরো লেভেল থেকে কথাবার্তা বলতেছি, মানে অনেক বেশি হাই লেভেলের কথা এখনো বলা শুরু করিনি। ক্লিয়ার সবাই? আচ্ছা, অলরেডি আপনারা বলতেছেন 3 মানে কি? 6/2 মানে হচ্ছে 3। এবার পরেরটাই আপনার অপরটির ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে অপরটির ব্যাসার্ধ কিন্তু 4 আছে। অ্যানসারটা কত হবে বলেন তো? তাহলে আপনি যখনই মধ্যবর্তী দূরত্ব বের করবেন, মধ্যবর্তী দূরত্ব যখন বের করবেন, এখানে যোগ করবেন নাকি বিয়োগ করবেন ভাই? এখানে যোগ করবেন নাকি বিয়োগ করবেন? আমি চিত্র দিয়ে একটু পরে বুঝাই দিচ্ছি, আগে আপনারা একটু ক্লিয়ার হন, তারপরে আমি বোঝানোর চেষ্টা করব। এই যে 6 আর 4 যোগ করে মাহমুদা চৌধুরী লিখেছেন 10, ভুল করেছেন বোন, চরম লেভেলের ভুল। আপনার ব্যাস দেওয়া থাকা মানে আপনি আগে ব্যাসার্ধ বের করে নেবেন, ব্যাসার্ধের উপরে আপনাকে কাজ করতে হবে। তার মানে যদি আপনার ব্যাসার্ধ থাকে বহিঃস্পর্শ বলে যোগ করেন ব্যাসার্ধের যোগফল, আবার ব্যাসার্ধের বিয়োগফলটা হচ্ছে আপনার অন্তঃস্পর্শের কথা বলে, তাহলে এটা আপনি কত করবেন? এটা আপনি যোগ করবেন, অর্থাৎ 4 যোগ 3 মানে কত হবে বলেন তো? 4 আর 3 যোগ করলে 7 হবে। ভাই এই কোশ্চেনটা যদি আমি একটু চিত্র দিয়ে বোঝাতাম, বহিঃস্পর্শ মানে কি? এটা ধরেন একটা বৃত্ত, সেম ভাবে ধরেন এটা আরেকটা বৃত্ত, এখান থেকে ধরেন কেন্দ্র, এখানে কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। 3 কোথায়? 6 দেওয়া ছিল, সেখান থেকে 3, এখান থেকে আরেকটা হচ্ছে 4 দেওয়া আছে। আপনাকে বলছে এর মধ্যবর্তী দূরত্ব কত। এখন খেয়াল করেন তো ভাই, এখান থেকে এটা আপনার কতটুকু দূরত্ব আছে এটা আপনার কোশ্চেনে বলছে। তাহলে 4 আর 3 যোগ করলে কত? 7 না ভাই? বেসিক, আগে বেসিক জিনিসটা ক্লিয়ার হন, চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করবেন। সুতরাং এটার অ্যান্সারটা হচ্ছে 7। সবাই কি সুন্দর করে বুঝতে পেরেছি আমরা? দেখেন 23 মিনিট হয়ে গেল, কখন বুঝতেই পারলাম না। সবাই যদি ক্লিয়ার হয়ে যায় একটু আমাকে কাইন্ডলি বলে দিবেন যে ভাইয়া এই পর্যন্ত আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি, অর্থাৎ 8 পর্যন্ত যদি ডান হন, এখন 9 নম্বরটা আপনারা একটু করার চেষ্টা করেন, তাইলে বুঝবো সম্পূর্ণটা ক্লিয়ার। তাহলে 8 এর অ্যান্সারটা আমাদের আসবে ভাইয়া 7, অর্থাৎ খ নম্বরটা। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন 9 নম্বর। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আপনারা ঝটপট করে ফেলেন, এটা আমি আর বলবো না ভাই, এটা আপনারা করবেন সবাই। আচ্ছা, 10 তারিখ থেকে আমাদের কিন্তু আবারও বলছি 10 তারিখ থেকে আমাদের কিন্তু বিসিএস 47তম বিসিএস এর একদম সরাসরি সাজেশন ভিত্তিক ক্লাস শুরু হচ্ছে 150 টপিকের উপরে। টোটাল 150 টপিক আমরা ভালো করে পড়লে আমরা মোটামুটি প্রিলিতে ভালো করার আশা করতে পারি। সেটা থেকে আমাদের 10 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে, হয়তোবা 10 তারিখ 1-2 দিন পেছাবে, কারণ যেহেতু পূজা শুরু হচ্ছে।
যার জন্য আমাদের যারা হচ্ছে রিভিশন কোর্সে ভর্তি হতে চান আপনারা 3000 টাকাতে ভর্তি হতে পারবেন। A to Z ভাই, ওইটার মধ্যে A to Z পাবেন। 5 থেকে 6 মাস ক্লাস হবে, জুমে ক্লাস হবে, পার্সোনাল ভাবে পড়ানো হয় এবং এটা দাগায় দেওয়া হবে, সবকিছু দাগায় দেওয়া হবে। কোর্স ফি হচ্ছে 3000 টাকা। কারোর যদি মনে হয় করবেন তাহলে সে অবশ্যই আপনারা ভর্তি হয়ে যেতে পারেন, ঠিক আছে? আশা করছি ভালো একটা সার্ভিস ইনশাআল্লাহ পাবেন। তাহলে এটার অ্যানসারটা কত হবে একটু সবাই কমেন্টসে জানাবেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি অন্তস্থ বৃত্ত, ভাই অন্তস্থ বললেই আমরা আগে কি করব, বিয়োগের চিন্তাটা মাথায় আসতে হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের দেখেন এখানে ব্যাস আছে ভাই, তাহলে প্রথমটার ব্যাসার্ধ আপনি বের করে ফেলবেন। প্রথমটার ব্যাসার্ধ কত, 8/2 মানে হচ্ছে 4। পরেরটা হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে, মানে ব্যাস আছে, তাহলে সেক্ষেত্রে ব্যাসার্ধ আপনার কত হবে, সেক্ষেত্রে ব্যাসার্ধ হবে 4/2 মানে হচ্ছে 2। ভাই আপনার কোশ্চেনে বলছে কেন্দ্র দূরত্ব কত, যেহেতু অন্তঃস্পর্শ তার মানে হচ্ছে 4 - 2, যেখান থেকে আসবে হচ্ছে 2। এই 2 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। আপনারা সবাই পেরেছেন, অসংখ্য ধন্যবাদ। জীবনে ভুল হবে বলেন তো? যাক, আজকে পেজে ক্লাস নিয়ে ভালো লাগছে, কারণ আপনারা প্রায় 100+ ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরবর্তী যে কোশ্চেনটা আছে, দেখেন 10 নম্বর কোশ্চেন। আচ্ছা, এটা আপনারা সবাই বলেন ভাই, ওই যে ছোটবেলায় ক্লাস 3 তে পড়েছেন এগুলা। জ্যা শব্দটার অর্থ কি? সবাই একটু জানিয়ে দিবেন যে জ্যা শব্দটার অর্থ কি। জ্যা শব্দটার অর্থ কি হবে? সবাই একটু বলবেন যে জ্যা শব্দটার অর্থ কি, জ্যা শব্দের অর্থ কি, একটু বলে দিবেন। আচ্ছা, অলরেডি আমরা দেখতে পাচ্ছি ভাইয়া জ্যা শব্দটার অর্থ কি হবে। জ্যা শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া ভূমি, অর্থাৎ ক নম্বরটা, অর্থাৎ এখান থেকে আমাদের মান আসবে কত বলেন তো, ক। জ্যা শব্দটার অর্থ হচ্ছে ভূমি। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো ভাইয়া 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখেন। 11 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করেন। এই ফাঁকে আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে আমার কিন্তু যশোরে অফলাইন ব্যাচ আছে। যারা এই লাইভটা দেখতেছেন, যশোরের কোনো ভাই বোন যদি দেখে থাকেন, অফলাইন ব্যাচে অলরেডি কিন্তু ক্লাস চলমান আছে। অফলাইন সরাসরি ক্লাস, একটা জিনিস সরাসরি তো মজাই আলাদা, আপনারা সবাই জানেন। তো অফলাইন ব্যাচ আগামীকালকে সকাল 10টায় কিন্তু ক্লাস আছে। কারোর যদি মনে হয় যে অফলাইনে ভাইয়ের কাছে পড়বেন, চলে আসেন, ক্লাস করলে ভালো লাগবে। কথা বুঝতে পারছেন? যারা অফলাইনে পড়তে চান চলে আসতে পারেন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে ভাই, বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে, এটা আমরা আগে আলোচনা করেছিলাম, এটার এখন আলোচনার দরকার নাই। তাহলে এটার অ্যান্সারটা কত, 11 নম্বরের অ্যান্সারটা আসবে হচ্ছে ক, ব্যাস। এরপরে আমরা চলে যাব ভাইয়া 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখেন। এই টাইপটা হচ্ছে আমাদের চাকরির পরীক্ষায়, বিশেষ করে অনেকগুলো চাকরির পরীক্ষা আছে যেখানে আমাদের এই টাইপটা চরম লেভেলের গুরুত্বপূর্ণ আমরা বলে থাকি। আচ্ছা, এখানে যে বিষয়টা আছে সবাই একটু খেয়াল করবেন। এখানে আমাদের বলছে বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। ভাই গুণ টাইপ থাকলে, যেহেতু এটা প্রিলি ক্লাস, গুণ বিষয়ক যদি থাকে, মানে কোনো ম্যাথে যদি আপনি গুণ বিষয়ক দেখেন, তাহলে আমরা সেটা হতে পারে আপনার ব্যাস বৃদ্ধির কথা, মানে ব্যাসের গুণ থাকতে পারে বা ব্যাসার্ধের গুণ থাকতে পারে, যেটাই থাকুক না কেন, হয় আপনার ব্যাস থাকুক বা ব্যাসার্ধ থাকুক, যেটাই থাকুক না কেন, যেই গুণটা থাকবে আপনার যখন ক্ষেত্রফলের কথা বলবে আপনি সরাসরি স্কোয়ার করে দিবেন। সরাসরি আপনার কাজ হচ্ছে স্কোয়ার করে দেওয়া, আর কিচ্ছু না ভাই, আর কিছুই না। তাহলে সেক্ষেত্রে এখানে 3 গুণ বলছে, মানে আমরা কি করব, 3 এর স্কোয়ার করব, তার মানে 3 × 9, 3 × 9 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, বৃত্ত কি ধারণায় ছিল না, যেটা আমাদের পেইড ক্লাসে নিছেন? হ্যাঁ, ক্লাসে নিছি। আজকে আমার একটু খেয়াল ছিল না যে আপনাদের ক্লাস নেওয়া হয়েছে, অথচ এই ক্লাসটা কিন্তু আপনাদের জন্যই ছিল। যাই হোক, আরেকবার একটু রিভাইজ করে ফেলছেন, এটাই সব থেকে ভালো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটার অ্যান্সারটা কত হচ্ছে দেখেন। তাহলে 3 গুণ যখন বলা হয়েছে, তার মানে 3 এর উপরে আমরা স্কোয়ার দিব, 3 এর স্কোয়ার মানে হচ্ছে 3 × 9। আশা করছি আমরা 12 নম্বর কোশ্চেনটা বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাব, অনেকগুলো ম্যাথ আছে ভাই, যদি প্রয়োজনে আমরা শেষ না করতে পারি, আমরা অর্ধেক আজকে করব, কালকে বাকি অর্ধেক করব। আচ্ছা, এটা করেন সবাই। বৃত্তের ব্যাস যদি এখন বলছে 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বাড়বে। ক্ষেত্রফল কত বাড়বে, প্রশ্ন হচ্ছে বৃত্তের ব্যাস যদি 4 গুণ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। কত গুণ বাড়বে, এটা কি কোনো প্রশ্ন হইলো বলেন তো? একদম সিম্পল কথা ভাই, জাস্ট আমাদের যে মানটা থাকবে, যখনই আমাদের গুণ বিষয়ক থাকবে স্কোয়ার করে দিবেন। প্রিলির ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে আবার এসব চলবে না ভাই। রিটেনের ক্ষেত্রে সহজ আছে, আপনি বৃত্তের ব্যাসার্ধটা ধরে নেবেন, তারপর লিখবেন বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার। এরপরে আপনার বৃত্তের ব্যাসার্ধ যখন 3 গুণের কথা বলছে, তাহলে 3r হবে তখন ব্যাসার্ধ, তখন পায়ার স্কোয়ার মানে 3r স্কোয়ার হবে, তাহলে 3 এর স্কোয়ার মানে কত, 9 না? সব কেটে যাবে ভাই, কেটে যাওয়ার পরে ওটা জাস্ট আপনার ক্যালকুলেশন করলে 9 হবে, ঠিক আছে? ওইটার কথা বলা হয়েছে। তাহলে এটার অ্যান্সারটা কত দেখেন, বৃত্তের ব্যাস 4 গুণ করলে ভাই আমাদের অ্যান্সারটা হবে ঘ নম্বরটা, অর্থাৎ 16 হবে আমাদের গণিতের অ্যান্সার।
এরপরে আমরা চলে আসবো ভাই 14 নম্বর গণিতটা আমাদের কি বলছে, খুব মনোযোগের সাথে খেয়াল করতে হবে। এই যে কোশ্চেন একটা পাইছি, দেখেন খুব সুন্দর একটা প্রশ্ন, পছন্দের একটা প্রশ্ন ভাই। এই প্রশ্নটা আমাদের একটু সমাধান করা শিখতে হবে। আচ্ছা, আগে বিষয়টা দেখেন কি বলছে, আগে কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করবেন। একটি বৃত্তের ব্যাসার্ধ আর কে বৃদ্ধি করলে, আরে ভাই ব্যাসার্ধ তো বৃদ্ধি তো পরে করব, আগে কত আছে এটা তো আগে আপনাকে স্থির হতে হবে যে আমার এখন কত আছে, তারপরেই না আমি বৃদ্ধির চিন্তা করব। তাহলে সেক্ষেত্রে আমাদের বৃত্তের ব্যাসার্ধ আর কে বৃদ্ধি, তার মানে আপনি লিখে নিচ্ছেন যে ধরি বৃত্তের ব্যাসার্ধ, ধরেন আপনি ধরে নিচ্ছেন বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, আপনি ধরে নিলেন হচ্ছে শুধু আর। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা এই টাইমে কত হচ্ছে, বৃত্তের ক্ষেত্রফল হবে ভাই পাই আর স্কয়ার। এইবার আপনাকে বলছে ব্যাসার্ধ যদি আর বৃদ্ধি করা হয় তাহলে ব্যাসার্ধ আর প্লাস এন হয়। তাহলে ব্যাসার্ধ যখন আপনার আর বৃদ্ধি করছেন, ব্যাসার্ধ আর কে বৃদ্ধি করে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ যখন আর কে বৃদ্ধি করে এন মানে আর প্লাস এন করা হচ্ছে, তখন আপনার ব্যাসার্ধ হবে আর প্লাস এন। সহজ কথা, তখন ব্যাসার্ধ কত, এটা হচ্ছে ব্যাসার্ধ আর প্লাস এন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কি হচ্ছে খেয়াল করেন, সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, তার মানে আর প্লাস এন এর উপরে স্কয়ার। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করব, তারপরে হচ্ছে আমরা ক্লাসটা নিয়ে তারপরে সবাই এশার নামাজে চলে যাবেন। আচ্ছা, একটু 2 মিনিট বিরতি প্রিয় ভাই বোন, হ্যাঁ 2 মিনিট বিরতি প্লিজ। আজানটা শেষ হলে আমরা আবার কথা বলা শুরু করব। এই ফাঁকে আপনারা হচ্ছে একটু দয়া করে লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ, লাইভটা একটু শেয়ার করে দিবেন, একটু ডান লিখে দিবেন প্লিজ। আমরা একটু ওয়েট করি প্লিজ। হ্যাঁ, আচ্ছা একটু ওয়েট করবেন এবং হচ্ছে সবাই একটু শেয়ার করে ডান লিখে দিবেন। ক্লাস করেন ভাই, মন দিয়ে ক্লাস করেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আমরা একটু ধৈর্য ধারণ করব, যেহেতু আজান দিচ্ছে, আজানটা শেষ হলে আমরা হচ্ছে আবার কথা বলা শুরু করব। হ্যাঁ, আচ্ছা প্রিয় ভাই বোন ধন্যবাদ। আচ্ছা দেখেন, তাহলে আমরা যে পর্যন্ত ছিলাম সেটা হচ্ছে এই পর্যন্ত তো আমাদের হয়ে গেছে। এবার আমাদের কি বলছে, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করেন। বলছে যে যখন আমাদের এটা ব্যাসার্ধটা বৃদ্ধি করা হয়ে গেছে, তার মানে পাই আর স্কয়ার, আর এর পরিবর্তে যেহেতু আপনি বৃদ্ধি করছেন তাহলে আর প্লাস এন এর উপর স্কয়ার। এবার আপনি প্রশ্ন মতে লিখবেন, প্রশ্ন মতে লিখে বলছে আপনাকে যে 4 গুণ বৃত্তের ক্ষেত্রফল হবে 4 গুণ, তার মানে বৃত্তের ক্ষেত্রফল ছিল এটা, অর্থাৎ 4 পাই আর স্কয়ার সমান সমান এই যে 4 গুণ করেছেন, আর এটা লিখে দিব পাই ইন্টু আর প্লাস এন এর উপরে স্কয়ার। তাহলে সেক্ষেত্রে পাই পাই যদি কেটে দেন থাকবে কি 4 আর স্কয়ার সমান সমান আর প্লাস এন এর উপরে স্কয়ার। এখন আপনার দরকার ভাইয়া আর এর মান বের করা, তাহলে সেক্ষেত্রে আপনি দুই পাশে রুট করবেন। তাহলে রুট করলে আপনি পাবেন রুট ওভার 4 আর স্কয়ার সমান সমান, এখানে রুট করলে পাবেন আর প্লাস এন এর উপরে স্কয়ার। খেয়াল করেন রুট 4 মানে 2 থাকবে আর 2 আর থাকবে সমান সমান, এটাকে আমরা পাবো হচ্ছে আর প্লাস এন। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2r মাইনাস আর সমান সমান এন, তার মানে আর এর মানটা আমরা পাবো হচ্ছে এন।
সুতরাং আমাদের অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। প্রিয় ভাই বোন, বুঝতে পারলে একটু বলবেন যে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। না বুঝলে বলেন যে ভাই আমি এই জায়গাতে এখনো আমার একটু সমস্যা আছে, একটু বলেন যে এই পর্যন্ত আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। নিবন্ধনের সাজেশনটা দিলে ভালো হতো। নিবন্ধনের আবার এখন সাজেশন কিসের ভাই? সার্কুলার দেয়নি, পড়াশোনা শুরু হয়নি, আপনি এখন সাজেশন নিয়ে আসেন। মানে আমাদের টেন্ডেন্সি হচ্ছে মানে সহজ পড়লে হয়ে যায়, মানে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা সব মনে হয় সাজেশন ভিত্তিক পড়াশোনা করলে হয়ে যায়। আসলে কিন্তু সেটা না, আগে আপনার বিস্তারিত পড়তে হবে তারপর অন্য কিছু। ভাই তার মানে এই জায়গাটা আমি কি করছি সবাই আবার একটু খেয়াল করেন। আমাদের বলছে যখন আপনি ব্যাসার্ধটা r+n করলেন তখন ক্ষেত্রফলটা কি ছিল? এটা ছিল না যে 4 পাই মানে পাই আর স্কয়ার, পাই ইনটু r+n এর উপর স্কয়ার। তাহলে এইটা সমান সমান আপনি লিখতে পারবেন, বলছে যে বৃত্তের ক্ষেত্রফল 4 গুণ হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল ছিল পাই আর স্কয়ার, তার সাথে 4 গুণ মানে 4 দিয়ে গুণ করবেন। এবার এখানে পাই এ পাশে আছে, পাশে আছে, পাই পাই কেটে দিলেন, থাকবে 4 আর স্কয়ার, এখান থেকে এটা থাকতেছে। এখন আপনার দরকার আর এর মান বের করা। এখন আপনি স্কয়ারটা কিভাবে তুলবেন? আমরা জানি রুট করলে, আমরা যদি উভয় পাশে বর্গমূল করি তাহলে স্কয়ারটা উঠে যাচ্ছে, এই জন্য আমরা এই পাশেও রুট করেছি, এই পাশেও রুট করেছি। রুট 4 মানে 2 হবে, আর এর স্কয়ার, স্কয়ার আর রুট কেটে গেলে শুধু আর হবে, রুট আর স্কয়ার উঠে গেলে r+n হবে, সেই r+n 2 আর রেখে দিলাম, প্লাস আরটা এপাশে আসলে মাইনাস আর সমান সমান n, 2 আর থেকে 1 আর বাদ দিলে আর থাকবে, আর সমান সমান n। এখন কি বুঝতে পেরেছি? এখন কি বুঝতে পেরেছি? একটু দেখেন তো এখন ক্লিয়ার কিনা ভাই। এখন টোটালটা ক্লিয়ার হলে একটু বলেন যে এখন ক্লিয়ার কিনা, বা না বুঝলে বলতে পারেন যে ভাই এখনো ক্লিয়ার না, আমি আবার ক্লিয়ার করব, সমস্যা নেই। এখন কি ক্লিয়ার ভাই? এখন ক্লিয়ার হলে একটু বলবেন যে এখন ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা। সবাই কি ক্লিয়ার? আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার লিখেছেন, ক্লিয়ার লিখেছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা অ্যানসারটা কত পাবো ভাই? এখান থেকে অ্যানসারটা পাবো হচ্ছে শুধুমাত্র n পাবো, শুধুমাত্র n হচ্ছে আমাদের এটার অ্যানসার, শুধুমাত্র n হচ্ছে আমাদের এটার অ্যানসার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নটা কি বলছে দেখেন, এই ম্যাথগুলো ওই সেম লেভেলের ভাই। ওই যে গুণ থাকলে আমরা কি করি? স্কয়ার টাইপ করি না? এটা স্কয়ার টাইপ করে দিবেন। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত বলছে 3:2 হলে বৃত্ত দুটির ক্ষেত্রফল কত? ভাই ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার। এখন আর এর মান এখানে দেওয়া আছে ব্যাসার্ধে, তাহলে সেক্ষেত্রে আপনি স্কয়ার করে দেন, তার মানে 3 এর স্কয়ার ইস্টু 2 এর স্কয়ার, তার মানে কত হবে? 3 3 9 ইস্টু 2 2 4, 9:4 হচ্ছে আমাদের গণিতের অ্যানসার। 9:4 হচ্ছে আমাদের গণিতের অ্যানসার। কত হবে? 9:4 হচ্ছে আমাদের গণিতের অ্যানসার, ঠিক আছে? 9:4 হচ্ছে আমাদের গণিতের অ্যানসার। আচ্ছা আশা করছি এটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। তাহলে এটার অ্যানসারটা কত? গ নম্বরটা, অর্থাৎ 9:4 হলো আমাদের গণিতের মূল অ্যানসার হবে। এরপরে আমরা পরবর্তী গণিতটা চলে আসবো, 16 নম্বর গণিত। 16 নম্বর গণিতটা আমাদেরকে কি বলছে সবাই একটু খেয়াল করেন। এইটা আপনারা একটু করার চেষ্টা করেন তো, এই ম্যাথটা একটু বুঝার আছে, এই ম্যাথের জায়গাটা একটু বোঝার আছে, মানে খুবই দারুণ করে বোঝার আছে। তাও বিষয়টা অনেক সময় এই ম্যাথগুলো দেখবেন যে ভুল হয়ে যাচ্ছে, কিন্তু ভুল হওয়ার কারণটা কোথায় জানেন? সেটা হচ্ছে আমরা প্রশ্নটা ভালো করে না পড়া। ওই যে মাঝে মাঝে দেখবেন যে আমাদের গ্রুপের অন্যতম অ্যাডমিন, প্রধান অ্যাডমিন, এক কথায় অন্যতম প্রধান অ্যাডমিন রিফাত ভাই, উনি মাঝে মাঝে একটা পোস্ট করে, দেখছেন না? ওনার পোস্ট মাঝে মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন এত পরিমাণে পেঁচানো, মানে আসলে মানুষটাই মনে হয় পেঁচানো, এরকম মনে হয় যে পেঁচানো মানুষ, সে পেঁচানো কোশ্চেন করতে ভালোবাসে, মাঝে মাঝে দেখা যায় যে খুব জটিল জটিল কোশ্চেন করে ফেলে, তাই না? এই জায়গাটা কিন্তু সেরকম, দেখলে আপনারা অ্যান্সার একরকম দিয়ে দিবেন আমি জানি, কিন্তু এটা দেখবেন যে আপনার ভুল হয়, যেটা আমার অফলাইন ব্যাচের ভাই বোনেরা অনেকটাই উল্টাপাল্টা হয় আর কি, বুঝছেন? তো সেক্ষেত্রে এটা আপনারা পারবেন আশা করি, কিন্তু আমার অফলাইন ব্যাচের ভাই বোনেরা ভুল করছিল, সবাই মানে ম্যাক্সিমাম সবাই ভুল করছিল। এখানে বলছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত আছে 4:5, বড় বৃত্তের আর ছোট বৃত্তের ক্ষেত্রফল কত? দুইটাই কিন্তু অপশনে আছে ভাই। এই যে অলরেডি দেখেন, আমরা খেয়াল করব এখানে আমাদের বড় বৃত্তের কথাটা কিন্তু আগে দিয়েছে, তার মানে এখানে অনুপাত যেটাই থাকুক না কেন বড়টা আগে লিখতে হবে। তার মানে 5 এর স্কয়ার ইস্টু 4 এর স্কয়ার, তাহলে 5 5 কত ভাই? 5 5 25, 4 4 16, অর্থাৎ 25:16 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। ওকে, এইটা আপনারা একটু পরীক্ষার সময় প্রশ্নটা একটু খেয়ালে রাখবেন, প্রশ্নটা একটু খেয়ালে রাখার চেষ্টা করবেন, এই জায়গাটা একটু বোঝার থাকে। বিষয়টা হচ্ছে প্রশ্ন না পড়ার কারণে আমাদের উল্টাপাল্টা হয়ে যেতে পারে, সেটাই বললাম। তাহলে সেক্ষেত্রে এটার অ্যান্সারটা আমাদের কত আসবে ভাই? এটার অ্যান্সারটা আসবে হচ্ছে 25:16, 25:16 হচ্ছে আমাদের এটার অ্যান্সার, অর্থাৎ ঘ নম্বরটা। এরপরে আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আছে হচ্ছে 17 নম্বর কোশ্চেন। আচ্ছা 17 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে প্রিয় ভাই বোন একটা রুলস আছে, একটা রুলস আছে। রুলটা কি? রুলটা হচ্ছে আমরা জানি যে বৃত্ত, এই রুলটা হচ্ছে আপনার বৃত্তের ক্ষেত্রে হতে পারে, এই রুলটা হচ্ছে আপনার আয়তক্ষেত্রের ক্ষেত্রে হতে পারে, লাভ ক্ষতির ক্ষেত্রে হতে পারে, শতকরা হতে পারে। 4টা চ্যাপ্টারের একটা সূত্র দিয়ে ম্যাথ করা যায়, পার্সেন্টেজ টাইপের। আমরা সূত্রটা জানি x + y, xy ভাগ 100। যারা রিটেন ব্যাচে আছেন তারা অলরেডি এগুলো রিটেন আকারে সব পাবেন।
সবগুলো রিটেন আকারে, যাদের রিটেন ব্যাস, মানে এটা তো আমরা প্রিলি ক্লাস নিচ্ছি, যার জন্য কিছু কিছু আমরা সূত্র দিয়ে করার চেষ্টা করব, আর বাকি যখন রিটেন ব্যাচ আসবে তখন কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। তো আমাদের এটা হচ্ছে সূত্র। এখন দেখেন, আপনাকে বলছে কি 20% বাড়ানো হলে, ভাই বাড়ানোর কথা বললে প্লাস হয়, কমানোর কথা বা হ্রাসের কথা বলে মাইনাস হয়। তাহলে যেহেতু এখানে বৃদ্ধির কথা বলছে, মানে +20, একটা মান আছে। বৃত্তের ক্ষেত্রে মান একটাই থাকবে, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, দুইটা মান থাকবে, এক্স এর মান ও ওয়াই এর মান আলাদা আলাদা মান থাকবে। কিন্তু বৃত্তের ক্ষেত্রে মনে রাখবেন এক্স এর মান ওয়াই এর মান সমান থাকে। তাহলে সেক্ষেত্রে এখানে 20% বাড়ানোর কথা বলছে, মানে +20 ওয়াই এর মান হচ্ছে +20 প্লাস এখানে কি লিখবেন 20 × 20 ভাগ হচ্ছে 100। তাহলে 20 যোগ করলে ভাই 40 প্লাস এখান থেকে 400 ভাগ 100, তার মানে কত হচ্ছে 40 প্লাস 4, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 44%। এই 44% হচ্ছে আমাদের বৃদ্ধি পাবে, 44% হচ্ছে আমাদের বৃদ্ধি পাবে। দেখেন প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে আমরা সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। কয়েকটা রিটেন ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করেননি, তাদের ক্লাস করানো আমার পছন্দ হয়নি। ভাই চাইলে আপনি আমাদের কোর্সে, আমাদের যে রিটেন ব্যাচটা আছে, চাইলে রিটেন ব্যাচের ক্লাস দেখতে পারেন। যদি মনে হয় ভাই দুই একটা রিটেন ক্লাসের ডেমো দেখবো, আমাকে বললেন, আমি ইউটিউব থেকে দুই একটা লিংক দিয়ে দিব, একটু দেখেন যে আমরা আসলে কিভাবে রিটেন ব্যাচের ক্লাসটা হয়। রিটেন মানে টোটালি লিখিত আকারে। আলহামদুলিল্লাহ আমার ব্যাচে প্রায় 250 মতো স্টুডেন্ট আছে রিটেন ব্যাচে, তা কেউ অসন্তুষ্ট না, এটাই সব থেকে বড় বিষয়। কারণ আপনারা অন্তত এইটুকু জানেন, গত 5 বছর ধরে অনলাইন জগতে আছি, কখনো কোনো বাটপারি বা কখনো কোনো না, প্রয়োজনে যখন মনে হয়েছে যে কারোর ক্লাস ভালো লাগছে না, সে পেমেন্টটা ব্যাক নিতে পেরেছে কিন্তু আমার কাছ থেকে। আমি চেষ্টা করেছি এবং এখনো পর্যন্ত যথাসম্ভব চেষ্টা করি সবাইকে যতটুকু দেওয়া যায়, চেষ্টা করে যাচ্ছি আমরা। কথা বুঝতে পারছেন? আর পাঠশালা গ্রুপ এমন একটা গ্রুপ, আপনারা চিন্তা করতে পারবেন না। আপনারা যদি এই গ্রুপটাতে একটু ঢোকেন, এখানে ফ্রিতে, মানে ফ্রিতে যে সুন্দরভাবে সবকিছু নোটপাতি আপনাদের দেওয়া হয়, একটু খেয়াল করেন যে আপনারা যদি খেয়াল করেন আমাদের নোট আমরা সবসময় কপি করে নোট করি না। এখানে খেয়াল করলে দেখবেন হয় রিফাত ভাইয়ের নোট আছে, আমার কিছু কিছু নোট আছে, অনেকের, তবে সব আমাদের পাঠশালার মেম্বারদের করা। কথা বুঝতে পারছেন? আমরা অন্যদের নোটের আশায় থাকি না, এটা হচ্ছে মূল বিষয়। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। তাহলে এটা আমাদের গেল। এখন আসেন পরবর্তী যে কোশ্চেনটা আছে, তাহলে এটার অ্যান্সারটা কত আমরা একটু দেখে ফেলবো ভাই। 17 নম্বর গণিতের অ্যান্সারটা হচ্ছে আমাদের ঘ নম্বরটা আসবে, অর্থাৎ 44% হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। এরপরে আমরা চলে আসব 17-র পরে আমরা চলে আসবো 18 নম্বর। এইটা আপনারা একটু করে ফেলবেন সবাই, এটা আমরা একটু সবাই করে ফেলার চেষ্টা করব। আমাদেরকে বলা হয়েছে ভাই যে কোন বৃত্তের ব্যাসার্ধ এখন 10% যদি কমানোর কথা বলে, এর ক্ষেত্রফল শতকরা কত কমে যাবে। এটা একটু সবাই করে ফেলার চেষ্টা করবেন। এই টাইপটা দিয়ে আজকে আমরা শেষ করব, অর্থাৎ আজকে আমরা এরপরে আরেকটা ম্যাচ শিখবো, তারপরে আগামীকালকে সেম টাইম 6:45 মিনিটে আমরা হচ্ছে পরবর্তী এটার পার্ট 2টা করে আমরা শেষ করব। যেহেতু এটা ওপেনলি ক্লাস নিয়েছি, তার মানে এটা আপনাদের ওপেনলি ভাবেই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এটার অ্যান্সারটা আমি দেখতে পাচ্ছি একজন লিখেছেন 20%, ইতি আক্তার লিখেছেন 20%, রিটেন দুইটা ক্লাস দিয়েন। আচ্ছা, রিটেনের ক্লাস শোনেন ভাই, আপনাকে বলি, আপনি এই যে পেজটা দেখতেছেন এটার ভিডিও অপশনে যান। ভিডিও অপশনে যেয়ে দেখেন যে ওখানে রিটেন ব্যাচের ক্লাস অলরেডি ফ্রিতেও দুইটা দেওয়া আছে। আপনি এই পেজেই পাবেন, দুইটা ক্লাস এখান থেকে পেজেই পাবেন। গতকালকে তো একটা ক্লাস নিলাম, গতকালকে গড়ের ক্লাস নিয়েছি না, সেটাই দেখেন। গতকালকে গড়ের ক্লাস হয়েছে, দেখেন গতকালকে ক্লাস নিয়েছি এই পেজে, সেটা দেখেন, ওটাই তো ডেমো ক্লাস। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেটা বলছে, তাহলে আমরা এটা কি করতে পারি সবাই একটু খেয়াল করবেন। আচ্ছা, একই সিস্টেম, শুধু এটা মাইনাস হবে, তাই না? একই সিস্টেম, শুধু এটা মাইনাস হবে। তার মানে কি ভাই, x প্লাস ওয়াই প্লাস xy ভাগ 100, তার মানে এখানে -10 প্লাস -10 ইন্টু -10, আর নিচে কত ভাই? নিচে হচ্ছে 100। খেয়াল করেন, -10 মানে -20, মাইনাস মানে যে প্লাস, অর্থাৎ প্লাস 100 ভাগ 100, তার মানে এখানে আমাদের আসবে হচ্ছে -20 প্লাস 1, তার মানে -19। ভাই একটা কথা মনে রাখেন, মাঝে মাঝে দেখবেন এই অপশনগুলো আপনার এইভাবে বলবে 19% বৃদ্ধি 19% হ্রাস, এইভাবে বলবে। তো সেক্ষেত্রে এটা যখনই আপনি দেখবেন যে মাইনাস মান আপনার আছে, মাইনাস মান মানে হচ্ছে মনে রাখতে হবে ভাই এটা ক্ষতি হয়। যদি লাভ ক্ষতির মানে ক্ষেত্রে পড়তো তাহলে এটা ক্ষতি হয়। আর যেহেতু ক্ষেত্রফলের কথা বলছে, এই জন্য 19%। ঘ নম্বর অ্যান্সার। সবাইকে বুঝতে পারছি? সবাইকে বুঝতে পেরেছি? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে চলেন তাহলে এটার অ্যান্সারটা একটু দেখে নিব। 18 নম্বর গণিতের অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা, অর্থাৎ 19% হচ্ছে আমাদের গণিতের মূল অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো ভাই, এরপরে আমরা চলে আসবো 19 নম্বর। 19 নম্বর গণিতটা দিয়ে আজকের মতো আমরা একটু বিদায় নিব। সবাই একটু করে ফেলেন, একটু
একটু বলবেন যে এটার অ্যান্সারটা কত আসবে। এখানে আমাদের প্রশ্ন বলছে বৃত্তের ব্যাসার্ধ এখন বলছে 30%, যদি কমানো হয় তাহলে ক্ষেত্রফল শতকরা কত কমে যাবে, এইটা আপনারা করে শেষ করব আজকে। বৃত্তের ব্যাসার্ধ 30% যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে এর ক্ষেত্রফল শতকরা কত কমে যাবে। একটু বলেন, একটু বলে ফেলবেন যে এটার অ্যান্সারটা কত আসবে। খুব সহজ ভাই, একদম সিম্পল দৃষ্টিকোণ থেকে সবাই করে ফেলবেন। 51% বলতেছেন। আচ্ছা, বাঁধন ভাই লিখেছেন, রাসেল খান ভাই লিখেছেন। আচ্ছা, ভেরি গুড, খুবই সুন্দর। আমরা কি করতে পারি ভাই, এখানে বৃত্তের ব্যাসার্ধ 30% কমার কথা বলছে, তার মানে -30 প্লাস -30 ইন্টু -30 আর ভাগ কত ভাই, ভাগ হচ্ছে 100। তাহলে এখান থেকে আসবে 30 মানে হচ্ছে -60 প্লাস 900 ভাগ 100, তাহলে ডাবল শূন্য কেটে দিলে এখান থেকে আসবে হচ্ছে -60 প্লাস 9, তার মানে -51, অর্থাৎ আমরা মান পাবো হচ্ছে 51%। এটাই হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার, অর্থাৎ খ নম্বরটা হচ্ছে আমাদের গণিতের মূল অ্যান্সার। প্রিয় ভাই বোন, আমরা আজকে 19টা ম্যাথ শেষ করলাম আলহামদুলিল্লাহ। আমরা যদি ক্লাসটা সুন্দর করে বুঝে থাকি একটু আমাকে বলবেন যে ভাইয়া ক্লাস ডান। আগামীকালকে সেম টাইম অর্থাৎ সন্ধ্যা 6:45, যেটা শুরু করেছে এটা শেষ করে দেওয়া আমার কর্তব্য, কথা বুঝতে পারছেন। আগামীকাল সন্ধ্যা 6:45 আপনাদের এই 20 থেকে আমি ম্যাথ শেষ করে দিব, মানে বৃত্তটা শেষ করে দিব আর কি। কালকে পার্ট 2 এ শেষ হবে। সবাইকে বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন। একটা কথাই বলবো, এখন একটু মন দিয়ে একটু পড়াশোনা করে একটা চাকরি বাকরির ব্যবস্থা সবাই করেন। ইনশাল্লাহ ভালো হোক, সবারই ভালো হোক, এটা আপনারা মানে আমরা চাই আপনাদের ভালো হোক, সাথে আমাদের সবারই ভালো হোক। তো এটাই ছিল মূল কথাবার্তা, আজকে আর কোনো কথাবার্তা নাই। আগামীকাল হচ্ছে আমাদের বাকি ক্লাস হবে। আজকে আমাদের রিটেন ব্যাচের ক্লাস আছে, কিন্তু 11 থেকে 20 গ্রেডের রিটেন ব্যাচের ক্লাস হচ্ছে রাত 9টায়, সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর 47তম বিসিএস যারা দিতে চান বা রিভিশন টাইপে আমাদের সাথে থাকতে চান তারা অবশ্যই পেজে নক দিবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।